জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ছোট ছোট করে অনেক কিছু বিষয় আসলে জানতে চাওয়ার আছে, কারণ ইরান নিয়ে কথা বলতে গেলে সবার আগে আপনার কথাই মনে পড়ে, কারণ একেবারে প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিছু আপডেটও আমরা পেতে থাকি। ছোট করে একটু বলবেন, মানে নেতানিয়াহু কি বেঁচে আছেন? মানে প্রথমে ওনার 6টা আঙুল দেখা গেল, ঘন্টা তিনেক আগে তিনি একটা ভিডিও আপ করলেন, সেখানে তার 5টাই আঙুল তিনি দেখালেন যে ওরা বলে আমি নাকি মারা গেছি। মুশকিল হচ্ছে উনি যখন কফি নিচ্ছিলেন, উনার কাছে যিনি কফি দিচ্ছিলেন একজন সৈন্য, তার মুখটা আবার এমনভাবে ব্লার হয়ে আসলো, তাতে আবার অনেকে বলছেন যে এটাই তো এআই এর মাধ্যমে করলে হয়। তারপরে এটা তো মানুষ আসলে কনভিন্স না যে উনি আসলে বেঁচে আছেন কিনা। আপনি কি জানতে পারলেন? ধন্যবাদ রাকিব। স্টুডিওতে মনে হয় সাজু ভাই আছেন নাকি? এলাহি নেওয়াজ খান আমার সঙ্গে আছেন। নিয়াজ খান সাজু ভাই আছেন। সাজু ভাইকে সালাম জানাচ্ছি এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই প্রসঙ্গটা বেশ কিছুদিন ধরে আসলে নেট জগতে খুব আলোচিত বিষয়, যে নেতানিয়াহু মারা গেছেন কিনা এবং তার ব্যাপারে যে গুঞ্জন গুজব বা রিউমার বা নানা রকমের প্রশ্ন, যত যাই কিছু ছড়িয়ে থাকুক, যত যাই কিছু সৃষ্টি হয়ে থাকুক, সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে মানুষ যেন প্রত্যাশা করছে নেতানিয়াহু মারা যাক। এটা অত্যন্ত নির্মম বাস্তবতা, এটা যে মানুষ প্রত্যাশা করছে যে নেতানিয়াহু মারা যাক। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার মূল কারণ হচ্ছে যে এত সংখ্যক মানুষ এই নেতানিয়াহু হত্যা করেছে, এত মানুষের রক্তের দাগ নেতানিয়াহুর হাতে, সেটা বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে মানুষ কেন যেন প্রত্যাশাই করছে যে নেতানিয়াহু মারা যাবে। এখন আপনি যে প্রশ্ন তুললেন, সেই প্রশ্নে আমি বলি, আমি ওই ভিডিওটা দেখেছি, তিনি কফি খাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে তিনি বেঁচে আছেন। এখানে খুব মানে হাস্যকর ব্যাপার, বা যদি বলি নির্মম বাস্তবতা বা ভাগ্যের পরিহাস, যাই বলি না কেন, যে নেতানিয়াহুকে এখন সার্টিফাই করতে হচ্ছে নিজেকে যে আমি বেঁচে আছি। তার মানে কি একটা করুণ দশা আচ্ছা, তার একটা জীবনে। ছোট্ট তথ্য আপনাকে জানিয়ে রাখি, দেশটা নিরাপত্তা পরিষদে যে বৈঠক হচ্ছে সেখানে কিন্তু নেতানিয়াহু নেই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। সেখানে সেখানে আরেকজন বৈঠকের প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছে, সেটাও আমি দেখেছি, জি। সে ভিডিও দেখেছি। এবং আপনি যে কফি খাওয়ার যে ভিডিও বললেন, সেটা আমি একটু বলি। এই ভিডিওটা দেখে আমার কাছে একদম পরিষ্কার মনে হচ্ছে এইটা জ্যান্ত নেতানিয়াহু নন, এটা ডিফেক্ট। অরিজিনাল নেতানিয়াহু নন। আর যে নিরাপত্তা পরিষদের বৈঠক, সেখানেও তার দেখা পাওয়া যায়নি এবং তিনি দীর্ঘদিন যাবত এত লোক চক্ষুর আড়ালে বা গণমাধ্যমকে এড়িয়ে থাকার কথা না। এখানে দুইটা বিষয় আলোচিত হচ্ছে বিশেষ করে। জি। একটা হচ্ছে যে হয় তিনি মারা গেছেন, আর না হয় তিনি মারাত্মক আহত হয়ে কোমায় চলে গেছেন অথবা হাসপাতালে চিকিৎসা আছেন। আরেকটা কথাও কেউ কেউ বলছেন যে সপরিবারে হয়তো ইসরায়েল ছেড়ে তিনি চলে গেছেন। এখন কোনটা সত্য জানি না, বাট এটা ঠিক যে তার বিষয় নিয়ে, তার বেঁচে থাকা নিয়ে যে গুঞ্জন, যে সমস্ত কথাবার্তা ছড়িয়েছে, জি। এটা নেতানিয়াহুর জন্য তার জীবনের শ্রেষ্ঠ কলঙ্ক। আচ্ছা, আরেকটা আরেকটা বিষয় একটু পরিষ্কার হবো এই আলাপে। এলাহি নিয়াজ খান, আপনিও আছেন, যে কোনো প্রশ্ন আপনি সিরাজুল ইসলামকে করতে পারেন। সিরাজুল ইসলাম, একটা বিষয় একটু বলবেন, মানে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য, ফটোকার্ড, এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যমেও তিনি বলছেন সম্ভবত ইরানের নতুন ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, তিনি বেঁচে নেই। অর্থাৎ উনি মোস্তফা খামেনিকে ইঙ্গিত করছেন। এটা কি ওনার সেই পুরনো রিউমার ছড়ানোর একটা অংশ হিসেবে তিনি এটা বললেন, নাকি আসলে কোনো সন্দেহ জন্ম দিচ্ছে? হ্যাঁ, ইরানের নতুন সর্বোচ্চ নেতার ব্যাপারে যে তথ্য আমি জানি, সেটা হচ্ছে যে তিনি ওই যেদিন সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন, ওই দিনই তিনি আহত হয়েছিলেন এবং আহত হওয়ার মাত্রাটা বেশ বড়ই। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজকে তিনি জি। মনে হয় একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে সর্বোচ্চ নেতা ভালো আছেন। আমি এই পর্যন্তই আচ্ছা, জানি। আরাকজির একটা মন্তব্য আমরা দেখলাম, উনি বলছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা এখন আর নেই, এটা আমরা রীতিমতো হারিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে আসলে আলোচনার জন্য প্রস্তুত। তবে
আমাদের যে শর্তগুলো আছে সেটা মাথায় রাখতে হবে। এখন শর্তগুলোকে সেটা জন্য আবার 2 দিন পেছনে যেতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলছিলেন যে 3টা শর্ত তিনি এক্স অ্যাকাউন্টে দিয়েছিলেন। প্রথমত ইরানকে স্বীকৃতি দিতে হবে, তারপর ক্ষতিপূরণ দিতে হবে, এরপর কমিটমেন্ট করতে হবে যে কোন চালানো যাবে না। এই তথ্যগুলো কি আসলে সঠিক নাকি এগুলোর মধ্যেও কোনো কিন্তু আছে? না, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে শর্ত দিয়েছিলেন যুদ্ধবিরতির ব্যাপারে, এই শর্তগুলো তো সঠিক এবং এগুলো গণমাধ্যমে এসছে, একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি দেখেছি নিজেই এবং এই নিয়ে আমি নিজেও কথা বলেছি। কিন্তু আমি মনে করি যে ওই শর্তের ভেতরে আরো অনেক শর্ত আছে এবং এগুলো হয়তো মোটা দাগে শর্তগুলো সামনে এসছে, কিন্তু সবচেয়ে বড় যে শর্ত হবে বিশেষ করে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো প্রত্যাহার করে নিতে হবে আমেরিকাকে, এবং ইসরায়েল আর কখনোই ইরানের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। পাশাপাশি গাজা নিয়ে অনেক কথা হবে, অনেকগুলো শর্ত থাকবে। সেই সমস্ত শর্ত, যে শর্তগুলো অ্যাকচুয়ালি ইসরায়েল এবং আমেরিকার জন্য অনেকটা কঠিন হবে, তাদের জন্য মানা কঠিন হবে, কিন্তু ইরান খুব সহজ শর্তে যুদ্ধবিরতিতে যাবে না। আমার হাতে আরো প্রশ্ন আছে, সম্ভবত লাইনে আজকে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে এই যে আমেরিকার যে ভূগর্ভস্থ কতটা নিচে যেতে পারে আমেরিকার বোমা, এবং এই সম্পর্কে একটা কথা আছে যে ইরান ওটা হিসাব করেই তার পরমাণু অস্ত্রগুলি তার থেকে আরো অনেক গভীরে রেখেছে, যার ফলে এটা বলা যেতে পারে সুরক্ষিত। সুতরাং এই ব্যাপারে সিরাজের কি ধারণা? আমি জি ধন্যবাদ সাজু ভাই। আমি আপনাকে আরেকটু এই কথার সাথে আরেকটু যুক্ত করে বলি যে আমেরিকার বাংকার বাস্টার বোমা যতটুকু গভীরে যেতে পারে, পাহাড় বলি, বাংকার বলি বা পরমাণু স্থাপনা যতটুকু গভীরে যেতে পারে বলে আমরা জানি, এই বিষয়গুলো ইরান মাথায় রেখেই তো তাদের পরমাণু স্থাপনা নির্মাণ করেছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইরান যেহেতু পাহাড় পরিবেষ্টিত দেশ এবং খুব উঁচু উঁচু পাহাড়, বিখ্যাত বড় বড় পাহাড় আছে, জাগ্রস পর্বতমালা আছে, আলবোর্স পর্বতমালা আছে, এবং এই পাহাড়গুলো এত বেশি উঁচু যে এর গভীরে আমরা হয়তো দেখবো যে পরমাণু স্থাপনার মুখ এক জায়গায়, কিন্তু তার ভেতরে কত কিলোমিটার দূরে নিয়ে যে কোন আঁকা বাঁকা অবস্থায় নিয়ে গিয়ে কোথায় যে ওই পরমাণু সমৃদ্ধ ইউরেনিয়াম রেখেছে এবং পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে, এগুলো আমেরিকার পক্ষে জানা সম্ভব না, যদি কিনা না গোয়েন্দা তথ্য তারা কোনোভাবে পেয়ে যায়। একদম একদম মানে হ্যাঁ, মানে আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা ইব্রাহিম রাইসির সময় যে ইরানের মধ্যে থাকা যে গোয়েন্দাগুলো ছিল বা গুপ্তচর ছিল, তারা যদি আসলে এভাবে প্রতারণা না করে সেই হিসেবে আসলে জানার কোনো সুযোগ নেই। আমি দুটো বিষয় সেক্ষেত্রে একটু জানতে চাই। আমার হাতে যে খবরটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে। এটা একটু আগে আমরা প্রতিবেদন প্রচার করেছি। ঠিক কোন কনফিডেন্সে তিনি এটা বললেন? মানে তারা যা করেছেন তারপরে নতুন কিছু করতে যাচ্ছেন যেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে এমন কিছু, নাকি যুদ্ধ থেকে বেরোনোর একটা কৌশল? এই বক্তব্যটা কে দিয়েছেন একটু নামটা বলবেন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। আচ্ছা, মার্কিন কোন মন্ত্রীর কথা ফাইনাল না। ফাইনাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কি ভাবলেন সেটা। ডোনাল্ড ট্রাম্প যদি এখন মনে করেন যে আমি এখনই যুদ্ধবিরতি করব, তো উনি ঘোষণা দেওয়া শুরু করবেন যুদ্ধবিরতি হয়ে গেছে, আমি যুদ্ধ বন্ধ এরকম বলা শুরু করবেন। বাস্তবতা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তার সাথে না কোনো উপদেষ্টার মেলে যায়, না কোনো মন্ত্রীর কোনো কর্তৃত্ব কোনো অধিকার আছে। ডোনাল্ড ট্রাম্প একেবারে মহা স্বৈরাচারের মতো একটা যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং তার মতের সাথে মিল না হলে তিনি মন্ত্রিসভা থেকে বা উপদেষ্টার পদ থেকে বা যে পর্যায়ের কর্মকর্তার সাথে মিল না হলো তখনই তাকে ছাঁটাই করে দেয়। আমি আরেকটা রিয়েলিটি আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা নিতে চাই। বলা যায় দুটো রিয়েলিটি। প্রথমত হচ্ছে কুর্দিদেরকে ফান্ডিং করা হচ্ছে যেন কুর্দিরা আসলে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধটা চালিয়ে যায়।
এক্ষেত্রে একটা ন্যারেটিভ আমরা জানি যে কুর্দিরা আসলে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্পের উপরে বিশ্বাস রাখতে পারে না। কাজেই এই জায়গা থেকে আসলে পরবর্তী নির্দেশ বা পরবর্তী পরিকল্পনা কি ছিল? আর একটা খবর আমার হাতে আছে যে ইরান যুদ্ধে নতুন করে আরো ২৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদের কাজ কি হবে? দেখেন, দুটোর সাথে একটু মিল আছে, ঘটনা দুটোর সাথে। জি। কুর্দিদেরকে উস্কানি দিয়ে ইরানের ভেতরে একটা গৃহযুদ্ধ অবস্থা তৈরি করতে চেয়েছিল। কারণ হচ্ছে কি যে তারা চেয়েছিল সর্বোচ্চ নেতাকে হত্যার পরে ইরানের জনগণকে রাস্তায় নামিয়ে এনে একটা কেওয়াস গোলযোগ সৃষ্টি করে জি। সরকার পরিবর্তন করে দেয়া, কিন্তু তা তো হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে। হিতে বিপরীত হওয়ার পর যখন দেখলো যে এই সাধারণ লোকজনকে রাস্তায় নামানো যায়নি, তখন ইরানে আর কাউকে খুঁজে না পেয়ে কুর্দিদেরকে লেলিয়ে দিয়ে ভিতরে ওই গৃহযুদ্ধ অবস্থা, গোলযোগ অবস্থা তৈরি করতে চেয়েছিল। জি। কিন্তু সেই কাজটাও করতে পারেনি অনেকগুলো কারণে। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে তুরস্কের কুর্দিরা, সিরিয়ার কুর্দিরা বলেছে যে তোমরা আমেরিকাকে বিশ্বাস করো না, আমেরিকা তোমাদেরকে ব্যবহার করবে, তাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে মাঠে ফেলে চলে যাবে, তখন ওই ইরানের কাছে তোমাদেরকে মার খাওয়া লাগবে, তোমাদের কিন্তু আর অস্তিত্ব থাকবে না। তখন ইরানি কুর্দিরা বিষয়টা মনে হয় বিবেচনায় নিয়েছে এবং এখনো কুর্দিদের দিয়ে ভেতরে কোনো বড় কিছু করা যায়নি। যেহেতু কুর্দিদের দিয়ে কিছু করা যায়নি, তাহলে ভেতরে এখন এই ইরানের ভেতরে বেশ কিছু কাজ তারা করতে চায়। এই কাজগুলো কে করবে? তো সেই জায়গা থেকে স্থল সেনা পাঠাচ্ছে। জি। বাট ইরানের পক্ষ থেকে যে বক্তব্য আছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা, সেনা কর্মকর্তা সবাই বলছে যে স্থল সেনা পাঠানোর জন্যই আমরা অপেক্ষা করছি, তোমরা সেনা পাঠাও, বাদ বাকিটা হিসাব নিকাশ একদম। আমরা আইআরজিসি একটা বক্তব্য দেখছিলাম, আইআরজিসি বলছিল নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা তারা দিয়েছে। আমি আলাপ থেকে বিরতিতে যাব। এলাইন ওসমান, আপনি যদি কিছু জানতে চান সেক্ষেত্রে। না, সেটা হলো যে একটা ব্যাপার কুর্দিদের ব্যাপারে, যে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে যে জনগণ ক্রুসেড করেছে, তারা কিভাবে আমেরিকার নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের যুদ্ধে না যাওয়ার এরকম একটা ঐতিহাসিক পটভূমি থাকতে পারে। সিরাজ? হ্যাঁ, ধন্যবাদ সাজু ভাই। একটা ব্যাপার হচ্ছে, আপনি মনে হয় জানেন সালাউদ্দিন আইয়ুবের যে জাতিগোষ্ঠীর যে ব্যাপারটা, সেই জাতিগোষ্ঠী যে পথভ্রষ্ট হতে হতে ভেঙে যেতে যেতে তাদের মতাদর্শ হারাতে হারাতে এখন কুর্দিদের বেশিরভাগই নাস্তিক টাইপের অবস্থা এবং তাদের প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের সাথে অনেকেরই সম্পর্ক নেই এবং এরা বেশিরভাগই ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্ক রাখে। একটা লক্ষ্যই তাদের সামনে বড়। আপনি খেয়াল করে থাকবেন, নিশ্চয় আপনি জানেন মনে হয়, যে ইরান সীমান্ত, ইরাক সীমান্ত, সিরিয়া সীমান্ত এবং তুরস্ক সীমান্ত, এই চারটা দেশ একেবারে বৃত্তাকারে বলা যায়। এর মাঝখানে যে একটা বিরাট অংশ, এই প্রত্যেকটা দেশের সীমান্ত এলাকায় এই কুর্দিদের অবস্থান। এই কুর্দিরা এই যে মাঝখানে যে সীমান্ত, একটা বৃত্ত, মাঝখানে যে একটা বৃত্ত আছে চার দেশের সীমান্ত মিলে, আপনি একটার সাথে একটা কানেক্ট করলে যে বৃত্তটা পাবেন, এই বৃত্ত, এই ভ্যাকুয়াম, এই গোলাকার জায়গাটাকে তারা কুর্দিস্তান বানাতে চায়, কুর্দি রাষ্ট্র বানাতে চায়। এবং এই কুর্দি রাষ্ট্রটা মূলত আমেরিকান প্রেসক্রিপশনে, ইসরায়েলি প্রেসক্রিপশনে। এবং এটা মূল কারণ হচ্ছে যে এই যে চারটা দেশের সীমান্ত, এই বৃত্তাকার যে জায়গাটা, এখানে যদি কুর্দিরা ইসরায়েল এবং আমেরিকান প্রেসক্রিপশনে বসতে পারে এবং তাদেরকে বসানো যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এখান থেকে ওয়াচ করতে পারে। কারণ আরবরা আমেরিকার করতলগত হয়ে গেছে। এখন আমেরিকার পুরোপুরি করতলগত হয়নি সিরিয়া, ইরাক, ইরান এবং তুরস্ক। এই যে চারটা রাষ্ট্র, মাঝখানে যদি একদম পরিষ্কার। আমি তো বিরতিতে যাব, জনাব সিরাজুল ইসলাম। হ্যাঁ, আমি বিরতিতে যাব, আলাপটা এখানে শেষ করি। খালি আপনি হ্যাঁ নাতে যদি একটা বিষয় একটু বলে দেন, যে রেজিম চেঞ্জ করা নিয়ে এত আয়োজন করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেটা কি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত আছে? রেজিম চেঞ্জ করা একটা অসম্ভব ব্যাপার, দ্যাট ইজ ইম্পসিবল। এটা আমেরিকাকে, আমেরিকার প্রেসিডেন্টকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের যারা যারা, অর্থাৎ যারা যারা এই রেজিম চেঞ্জ, রেজিম কথাটা তো আসলে নেগেটিভ, জি। সরকার পরিবর্তনের যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আসলে তাদের বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। আপনার এই বক্তব্য নিয়েই আমরা আলাপটা শেষ করি। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে সরাসরি আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে এই ইস্যু নিয়ে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।